পৌঁছাতেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনা দেখলে আপনারা শিউরে উঠবেন। আচ্ছা, কোনটা ন্যায়সঙ্গত আর কোনটা অন্যায় সেটা তো মা বাবাই সন্তানদের ছোটবেলা থেকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে, তাই না? কিন্তু সেই বাবা মাই যদি সন্তানের সঙ্গে করে ফেলে ভয়ঙ্কর কোনো অপরাধ, কোনো অন্যায়, তাহলে তাদের শাস্তি কে দেবে? অবশ্যই আদালত শাস্তি প্রদান করবে। কিন্তু আমার কি মনে হয় জানেন, যে কোনো সমস্যাই আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলাটা সম্ভব। কিন্তু এক্ষেত্রে দিগন্ত শর্মা এবং তার স্ত্রী পরিবারের মান সম্মান বজায় রাখার জন্য আইনটাকে তুলে নিলেন নিজেদের হাতে, ঘটিয়ে ফেললেন নির্মম মর্মান্তিক একটা হৃদয় বিদারক ঘটনা। আজকে ক্রাইম ডায়েরিতে আপনারা সাক্ষী থাকবেন সেই ঘটনা। কোথায় গেছিলে? কেন পড়তে? অলরেডি 30 মিনিটস লেট। রাস্তায় জ্যাম ছিল। আজকাল রোজই তোমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাচ্ছে। না এক্সট্রা ক্লাস থাকছে, না হলে জ্যাম থাকছে, আর না হলে এক্সট্রা ক্লাসের নোটসের জন্য তোমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলেছি তোমাকে। তোমার মনে যদি সন্দেহ থেকে থাকে তাহলে স্যারকে গিয়ে জিজ্ঞাসা করে নিতে পারো আমি ঝুট বলছি না ঠিক বলছি। তোমার বয়সটা আমিও পেরিয়ে এসেছি মধু। আমার অভিজ্ঞতা বলছে তুমি আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছো, আর আমি যদি সেটা বাইরের কারোর থেকে জানতে পারি তাহলে কিন্তু ফলটা ভালো হবে না। আমি তোমাকে কেন মিথ্যা কথা বলবো? তোমার কাছে আমার কি লুকানোর আছে মা? আমি যা বলছি সব সত্যি বলছি। আর তোমার মনে যদি সন্দেহ ঢুকে থাকে খবর নাও না, জানতে পারবে আমি ভুল বলছি না তুমি ভুল ভাবছো। কতদিন হলো তুমি ব্যাপারটা লক্ষ্য করছো? মাসখানেক হবে। কিছু জিজ্ঞেস করলে মুখের উপর উত্তর দিয়ে দিচ্ছে। আমি প্রথমে এতটা নোটিস করিনি, কিন্তু এখন তো দেখছি দেরি করে বাড়ি ফেরাটা ওর একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আজকে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু এটা তো জানা দরকার ও রোজ কেন টিউশন থেকে লেট করে বাড়ি ফিরছে, নাকি ও যেটা বলছে সেটা সত্যি কথা। তোমাকে বলেছি না, বাড়ির কোনো সমস্যা আমাকে দ্রুত জানাবে, কোনো প্রবলেম ফেলে রাখবে না। হ্যাঁ, যখন সব কিছু ঘেটে যায় তখন তুমি আমাকে জানাও। এটা তো ঠিক হয় না, না? হ্যাঁ, সব দোষ তো আমার। আমি তোমাকে সময় করে সব কথা বলতে গেলেও সেটা শোনার তোমার কতটা সময় থাকে সব জানি আমি। সব কথা এত নিজের গায়ে টেনে নাও কেন বলো তো? জানোই তো আমার কত ব্যস্ততা, বিজি শিডিউল থাকে। সময় করে বললে আমি ঠিকই শুনি। অন্য বাবাদের দেখো কিভাবে তাদের সন্তানদের আগলে রেখেছে। আমার মতো 3-3টে ব্যবসা সামলাক না, তখন বুঝবো কে কিভাবে তাদের সন্তানদের সময় দেয়। এতই যখন ব্যস্ত তাহলে আমাকে বিয়ে করলে কেন? ব্যাচেলার থাকলেই পারতে। আরে বাদ দাও এসব কথা। শোনো, কাল সকালে সালা বাবু সুনীলকে একবার ডেকে পাঠাও তো। কেন? ভাইকে আবার ডাকার কি আছে? দেখো, আমি চাইলে এটা বাইরের লোক দিয়ে করাতে পারতাম, কিন্তু এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, তাই আমি চাই না বাইরের লোক কেউ জানুক। আচ্ছা মানুষ তো তুমি, ব্যাপারটা কি খুলে বলবে তো, নাহলে বুঝবো কি করে কি ভাবছো। কাল সুনীলকে ডাকছি, তার কারণ হলো একদম ঠিক বলেছো। ভাইয়ের এমনি কোনো চাপ নেই, ও ঠিক আমাদের এই ব্যাপারটাতে হেল্প করতে পারবে। দাঁড়াও। হ্যালো, হ্যাঁ ভাই শোন না, আমার তোর সাথে খুব জরুরি একটা কথা আছে। খুব ভালো করে শোন, তোকে ঠিক কি করতে হবে।
তুমি এত টেনশন করছো কেন বলো তো? কি হয়েছে বলবে তো? অর্ণব, একটা ব্যাড নিউজ আছে। সেটা কি শুনি? মা কিছু একটা আন্দাজ করেছিল জানো, গতকাল প্রচুর জেরা করছিলাম। সে কি? আমাদের বিষয়টা কি করে জানতে পারলো? আমাদের কোনো বন্ধু বান্ধবীও তো ব্যাপারটা জানে না। না না, সেটা না, আমি কারোর সঙ্গে রিলেশনশিপে আছি কি না সেটা নিয়ে সন্দেহ করছে। আমি তো মার চোখে চোখ রেখে কনফিডেন্টলি ঝুটটাই বলে গেছি। হো তাই বলো? তুমি আমি দেখা করছি সে কারণে তুমি প্রায় লেট করে ঢুকছো বাড়িতে, সন্দেহ তো করবেনি। আরে বাবা বলেই দাও না, আই হ্যাভ আ স্ট্রং বয়ফ্রেন্ড। খেপেছো নাকি? তুমি আমার বাবা মাকে চেনো না, এমনিতেই তোমার আমার কাস্ট মেলে না, তারপর যদি শোনে বাড়ির টিনেজার ডটার প্রেম করছে, উফ, আমাকে তো গুলি করে মেরে দেবে। গুলি করে দেবে? হ্যাঁ, আমার বাবার একটা লাইসেন্স পিস্তল আছে, আমি তো বাবার সামনে এখনো চোখ তুলেই কথা বলতে পারি না। তবে যদি তোমার ব্যাপারে কিছু উল্টোপাল্টা কথা বলে, আমি আমার বাবা মাকেও ছেড়ে কথা বলবো না। ওহো, আমায় কত ভালোবাসে রে। ওলে লে 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 লে। আচ্ছা, আমাদের সম্পর্কটা জানতে পেরে তোমার বাবা যদি আমাকে গুলি করে দেয়, তাহলে আমি ওটা করব, ওই যে করে না স্বামী মরলে ঝাঁপ দেয় চিতাতে, ওই করব। কি বলে আবাহন? ওটা আবাহন নয় রে গাধি, ওটা সহ মরণ। ওই হবে। চাও তো, তোমার সাথে আমি কথাই বলবো না। আচ্ছা আচ্ছা, সরি সরি। এই শোনো না, চলো আমরা বিয়ে করে নিই, কোনো চাপ নেই, শুধু তুমি আর আমি। शादी করব? এত কম উম্র में हम शादी नहीं करेंगे, आगे MBA করে একটা চাকরি বানাবো, फिर शादी करेंगे। চাকরি বানাবে? আরে তুমি না খুব ফালতু আছো, চাকরি জোগাড় করব। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, প্লিজ কন্টিনিউ। MBA করে চাকরি জোগাড় করে শাদি করে सीधा मॉरिशस, তারপরে সমুদ্র মে আর তুমি। এরে ইটস টু লেট, আজ বাড়িতে গেলে কেস খাবোই। উঠো উঠো, জলদি উঠো। বাড়ির সামনে তোমাকে বললাম না একটু আগে দাঁড় করতে। তো কি হয়েছে, আমি কি ভয় পাই নাকি? হ্যাঁ তুমি যাও, আর শোনো দুপুরে কল করবে। ওকে করব, চলো টাটা। এই শোনো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। যাও, টাটা। ভালো আছি, তুমি? ভালো। এই নিন আপনার কোল্ড ড্রিঙ্ক। থ্যাংক ইউ। বল। মধু কিন্তু একটি ছেলের সঙ্গে একদম টুরু লাভ করছে। হোয়াট? তুই শিওর? 1000%। কি করে বুঝলি? তুই এই ব্যাপারে মধুর সঙ্গে কথা বলতে পারিস, বাট রিমেম্বার ওয়ান থিং, ডোন্ট টেক মাই নেম। আরে সে তোর নাম নেব না, কিন্তু আমার মাথা তো 180 ডিগ্রি ঘুরে গেল। তুই এটা কি শোনালি ভাই? না 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 ভাই না, বল ডিটেকটিভ শার্লক হোমস। কিন্তু ছেলেটার ব্যাপারে কোনো কিছু জানতে পারলি? নাম ধাম কি, কাস্ট, কোথায় থাকে, কিছু? তুস ওসব অত নাম দাম টাম দাম জানি না, ফলো করে যা ইনফরমেশন পেলাম তোকে দিয়ে দিলাম। নে চল, এখন আমি উঠি, বাড়ি যাব, সেখান থেকে আবার ইডেন গার্ডেন যাব, IPL দেখবো। আর হ্যাঁ, 10,000 টাকা কিন্তু শিগগিরই আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে, কেমন? তুই বাড়ি ঢোকার আগে পেয়ে যাবি। কিন্তু তুই আমাকে যেটা কি শোনালি, আমার মাথা কাজ করছে না। হাই মামা, হাউ আর ইউ? ফাইন ফাইন, তুই কিরকম আছিস বল? IPL দেখতে যাবি নাকি? না রে, সময় নেই। দাদু দিদা ভালো আছে? হ্যাঁ একদম বিন্দাস আছে। আমার প্রণাম দিস।
আমার আজকে ভীষণ চাপ, তুই বরং প্রণামটা কুরিয়ার করে দে। শাট আপ, তুই না একই রকম রয়ে গেছিস। থাকতে হয়, কিন্তু তুই অনেক বদলে গেছিস। মানে অ্যান্সারটা আমি তোকে পরে কুরিয়ার করে দেবো। যা তা। অলওয়েজ টাটা। আমার তোর সাথে কিছু কথা আছে। পরে বাপরে কি ভুক লাগছে। মিনুদি, বলো দিদি ভাই, সমোসা বানাও, চাটনি দিও। আচ্ছা। মা আমাকে আবার কি বলবে? অর্ণব, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। কি ব্যাপার মধু, তোমার গলাটা কেমন ঠেকছে? তোমার আমার প্রেম কাহিনী মনে হয় একটা সাসপেন্স থ্রিলারের দিকে যাচ্ছে। কেন, তোমার মা কি আমাদের নিয়ে মার্ডার সিকোয়েন্স লিখছে? মা বলল আমার সঙ্গে কথা আছে। আমাদের বিয়ের কথাটা বলে ফেলো না। একটু সিরিয়াস হতে পারো না? আচ্ছা, তোমার মা তোমাকে কি বলছে সেটা আগে শোনো, আরে না হলে তুমি বুঝবে কি করে যে তোমার মা তোমাকে কি বলতে চাইছেন। এক্স্যাক্টলি। তার মানে তো ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে। আচ্ছা, তুমি কি মধুর সঙ্গে কথা বলেছো? কি করে বলবো, তুমি ব্যস্ত মানুষ, তাও তোমাকে না জিজ্ঞাসা করে আমি ওকে কি বলি বলো তো? কাশিয়ে 2-4টে থাপ্পড় মারলে না, তারপর আমার সঙ্গে কথা থাকে তো। ভাই ছিল ওখানে, ও বুঝে যেত যে ভাই আমাকে ইনফরমেশনটা দিয়েছে। তোমার যেখানে 4-6 মেরে খেলার কথা, সেখানে তুমি সিঙ্গেলস নিয়ে খেলছো। এভাবে হবে না, তুমি কালকে ওকে ডেকে পাঠাও, যা বলার আমি বলবো। বাই দ্য ওয়ে, ছেলেটা কে আছে, কার সঙ্গে মিশছে? জানি না। তুমি কার সঙ্গে প্রেম করে বেড়াচ্ছ? ছেলেটা কে আছে? চুপ করে থেকো না, উত্তর দাও। তোমাকে আমি পড়াশোনা করতে পাঠিয়েছি, কোনো উটকো ছেলের সঙ্গে ঘোরাঘুরির জন্য নয়। অর্ণব কোনো উটকো ছেলে নয় বাবা, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, পড়াশোনায় ভি যথেষ্ট ভালো আছে। আর না, টাইটেল কি? নন্দী। কায়েস্ত? তুমি পড়াশোনার নাম করে একটা কায়েস্ত ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? তোমাকে কেটে টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেব। একে তো সেম এজ, তার উপর ইন্টারকাস্ট। লজ্জা করে না তোমার? আমার দাদু ছিল ইউপি ব্রাহ্মণ, বাবা ব্যবসার কাজে কলকাতায় এসেছিল। আমি তোমার মাকে বিয়ে করেছি, তোমার মা টাইটেল মুখোপাধ্যায়। আমাদের পরিবার এটা মেনটেন করে মধু। তোমার কাকা জেঠারা যদি জানতে পারে, তারা তো আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। হাউ ডেয়ার ইউ! সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। এটা 2025 সাল আছে, আর তোমরা এখনো ওই জাত পাত নিয়ে পড়ে আছো। মানবিকতাই আমার কাছে সবচেয়ে বড় কথা। আর অর্ণব অত্যন্ত মানবিক ছেলে, আমি বিয়ে করলে ওকেই বিয়ে করব, এটাই আমার শেষ কথা। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমাকে আমরা ল্যাভিশলি মানুষ করেছি, কোনো কিছুর অভাব রাখিনি। যখন যা চেয়েছো বলার আগে দিয়েছি। কলকাতার সবচেয়ে বড় স্কুলে তোমাকে পড়িয়েছি, আর তুমি বাবার সাথে মুখে মুখে তর্ক করছো। তোমার এখন বিয়ের বয়স হয়নি, যখন বয়স হবে তখন একটা যোগ্য ব্রাহ্মণ ছেলে দেখে আমি তোমার বিয়ে দিয়ে দেব। আমারও একটা কথা আছে। বাস, আমি তোমার কোনো কথা শুনবো না। কাল সকালের ফ্লাইটে তুমি তোমার মার সঙ্গে তোমার কাকার বাড়ি পুনেতে চলে যাবে। আমি টিকিটের বন্দোবস্ত করছি। হ্যালো, অর্ণব নন্দী বলছো? হ্যাঁ বলছি। আমি মধুমিতার ফাদার মিস্টার দিগন্ত শর্মা বলছি। তুমি আর এক পাও আমার মেয়ের সঙ্গে বাড়াবে না, আর যদি তুমি কোনোভাবে মধুর সঙ্গে যোগাযোগ করো, তোমায় এই পৃথিবী থেকে গুড বাই বলে চলে যেতে হবে। এটাই আমার ফার্স্ট স্টেপ। বাবা দিগন্ত শর্মার নির্দেশে পরের দিনই মধুমিতা এবং তার মা চলে গেল পুনেতে মধুমিতার কাকার বাড়ি। সেখানে মধুমিতার কাকা মধুমিতাকে বোঝালো যে তোমার বয়সটা কাঁচা, তাই ভুল হওয়াটা স্বাভাবিক। এই বয়স সিদ্ধান্ত নেওয়ার বয়স নয়। মধুমিতার ভবিষ্যতের সকল সিদ্ধান্ত নেবে এক এবং একমাত্র শর্মা ফ্যামিলি। ব্যাস, মধুমিতা দিল খাওয়া দাওয়া বন্ধ করে।
এরই মধ্যে একদিন গোপনে মধুমিতা মায়ের মোবাইল থেকে চুরি করে অর্ণবকে ফোন করে বসলো, বলল যে অর্ণব যেন তার জন্য অপেক্ষা করে, সে ঠিক ফিরে আসবে। এই কথা বলে মায়ের মোবাইল থেকে অর্ণবের ফোন নম্বরটা ডিলিট করে দিল। আর এই খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার ফলে দিনে দিনে মধুমিতার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করলো। ফলে বাবা দিগন্ত শর্মা বাধ্য হলো মা আর মেয়েকে ফের কলকাতায় ফিরিয়ে নিয়ে আসতে। জেদ ভালো, কিন্তু অতিরিক্ত জেদ সর্বনাশ ডেকে নিয়ে আসে। এখানে মধুমিতা এবং তার বাবা মার ক্ষেত্রে ঠিক সেটাই হলো। দেখতে থাক। মধু আছে? তুমি কে? আমার নাম অর্ণব নন্দী। মধু নেই? না, ও পুনেতে কাকার বাড়িতে চলে গেছে, ওইখানে পড়াশুনো করে সেটেলড হবে। বলো কি বলতে হবে? আমি মধুকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। তোমাকে আমি সেদিনকে এতবার করে বোঝালাম, ফিরবি তুমি আমার বাড়িতে চলে এসেছো। বড় লোকের মেয়েকে বিয়ে করার খুব ইচ্ছে না? তাহলে তো সম্পত্তিটা তোমার নামে হবে। বুঝেছি। 1 মিনিট দাঁড়াও। কাকিমা, মধু কোথায়? শুনলেই তো, ও কাকুর বাড়িতে গেছে। আমি শুনলাম ও কলকাতায় ফিরেছে। আমার সঙ্গে একবার কথা বলতে দিন প্লিজ। না, এই বাড়িতে দিগন্তর সম্মানই শেষ কথা। কোনটা নেবে, টাকা না বুলেট? আমার মনে হয় তোমার টাকাটা বেশি দরকার আছে। নাও, এতে 10 লাখ টাকা আছে, এটা নাও। আর এই বাড়ির মেয়ের কথা মন থেকে ভুলে যাও। অনেস্টলি আমি মধুকে ভালোবাসি, আপনার টাকা কেনা। আমাকে ভুল বুঝবেন না, আমি মধুমিতাকেই বিয়ে করব, আর আপনারা দাঁড়িয়ে থেকে আমাকে আশীর্বাদ করবেন। নমস্কার। এই নাও দিদি ভাই তোমার কফি। কফিটা রাখ, তোর ফোনটা দে। আমার ফোন? হ্যাঁ তোর ফোন। কফিটা রাখ, ফোনটা দে। এই নাও। আমার খুব ভয় করছে দিদি ভাই, মা জানতে পারলে আমার আর আসতে লাগবে না। কুচবি হবে না, দরজাটা বন্ধ কর। এটা আবার কোন নাম্বার? হ্যালো হ্যালো অর্ণব। ও তুমি? এটা কার নাম্বার? জেনে লাভ আছে? আমি যেগুলো বলছি মন দিয়ে শোনো। আমরা কালকেই বিয়ে করছি। তুমি মিনিমাম অ্যারেঞ্জ করে রেখো, বিয়ে করতে যা যা লাগে। আমি কালই বাড়ি থেকে বেরোচ্ছি। তুমি কি তৈরি বিয়ে করার জন্য? আমি তো তোমাকে আগেও বলেছি যে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি দেখছি কতটা কি জোগাড় জান্তি করতে পারি। আর আমি মা বাবাকে বিষয়টা বলছি। পরিবারের কিছু মানুষ বিয়েতে থাকবে, ঠিক আছে? আর বাইরের কেউ থাকবে না কিন্তু। তুমি তোমার কাজ করো, আমি দেখছি কি করে বেরোনো যায়। ওরা থাকুক পারিবারিক জাত পাত নিয়ে। আমি মুক্তি চাই, জাস্ট মুক্তি চাই। আমি ফোনটা রাখছি এখন। হ্যাঁ ঠিক আছে, শোনো না, সাবধানে থেকো। বাই। এনে তোর ফোন, আর লাস্ট নাম্বারটা ডিলিট করে দিস। তুমি কাল সত্যি চলে যাবে দিদি ভাই? হ্যাঁ। তো কি শুনলি? কাল বাড়িতে লঙ্কা কাণ্ড হবে। আমি বাবা কালকে কাজে আসবো না। আসবি না? একটা কাজ কর, এখন যা, না হলে মা সন্দেহ করবে। কফিটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। আচ্ছা খেয়ে নেব, তুই যা। কোথায় যাচ্ছ? কাজে। কি এমন কাজ যা করে সকাল সকাল ট্রলি নিয়ে বেরোতে হচ্ছে? বিয়ে করতে। তোমার সাহস তো কম না? বিয়েটা ছেলে খেলা নয় মধু, যাও ঘরে যাও। আমি যথেষ্ট বড় হয়েছি, আমাকে বিয়ের ব্যাপারটা বোঝাতে এসো না। এই বাড়ির বাইরে তুমি এক পা রাখলে এই বাড়ির দরওয়াজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ জানি,
সেই কারণেই তো বেরিয়ে যাচ্ছি। এরকম অসুস্থ মানসিকতার মানুষদের সঙ্গে থাকতে আমার ঘৃণা করে। এত বড় স্পর্ধা তোমার, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। বেশ করছি, আমি তোমাদের ভয় পাই না। দাঁড়া, ভয় দেখাচ্ছ? করো না, করো গুলি। আমি তোমাদের হাত থেকে মুক্তি চাইছি, এই বাড়ি হোক কিংবা এই জগৎ। আমাদের কথা অগ্রাহ্য করে তুই বিয়ে করবি অর্ণব নন্দীকে? অফকোর্স, তোমাদের সাথে এখানে বসে সুরে সুর মিলিয়ে জাতপাতের অঙ্ক কষবো নাকি? আমার দেরি হয়ে যাচ্ছে মা, অর্ণব আমার জন্য ওয়েট করছে। চলি। একদম চোখের জল ফেলবে না মমিতা। ওকে আমরা অনেক বুঝিয়েছি, ও আমাদের কোনো কথা শোনেনি। হয়তো ওইটাই ওর ভাগ্যে ছিল। শক্ত হও মমিতা, আমাদের এখন অনেক কাজ করতে হবে। শক্ত হও। হ্যালো, বানতলা থানা। হ্যাঁ, ওসি বলছি। কি বললেন? লাশ রাস্তার পাশে ঝোপের ধারে? আপনি কে বলছেন বলুন তো? আচ্ছা, কুন্তলরায়, কুন্তলরায়। আমাকে একটু এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারবে? হ্যাঁ বলুন। এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, এনাকে বলুন, নোট কর। হ্যাঁ বলুন। আপনি কুন্তল বাবু? হ্যাঁ স্যার। থানায় আপনি ফোনটা করেছিলেন? হ্যাঁ স্যার, আমি করেছিলাম। লাশটা কোথায়? ওইদিকে স্যার, ওইদিকে। চলুন। খুব গন্ধ বেরোচ্ছে, এক্ষুনি পোস্টমর্টমে পাঠাতে হবে। আর তুমি কালীকে একটা ফোন করো তো, বলো 1-2 জন সঙ্গে করে নিয়ে আসতে, লাশটা তুলতে হবে। গাড়ি বলেছো? বলে দিস। হ্যাঁ কালিদা। হ্যাঁ কুন্তলবাবু। হ্যাঁ স্যার। আপনি লাশটা কখন দেখতে পেলেন? এই সকাল 7টার সময় স্যার। গতকাল থেকেই গন্ধ আসছিল, আজ তো আর এদিকে আসাই যাচ্ছিল না। আপনি কি কুন্তলবাবু এই এলাকারই মানুষ? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনাদের এলাকাতে কোনো মেয়ে মিসিং, মহিলা মিসিং এরকম কিছু শুনেছেন আপনি? না স্যার, এমন তো কিছু শুনিনি। স্যার বলে দিয়েছি। গুড। তুমি এক কাজ করো তো, তুমি এনার নাম্বারটা তোমার কাছে নাও। ওকে স্যার, আপনার নাম্বারটা বলুন। শ্রীজা। স্যার কালিদা একজনকে নিয়ে আসছে, গাড়িও রওনা দিয়েছে। গুড। শোনো, আমি যেটা বলছি, লোকাল কোনো মেয়ের লাশ নয় এটা। কি করে বুঝলেন স্যার? কুন্তলবাবু উনি তো এরিয়ারই, উনি আমাদের জানালেন। পিএম রিপোর্টে বলছে কোনো ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি, আর ফরেন্সিক রিপোর্ট বলছে স্যার অজ্ঞাত পরিচয় মেয়েটিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। কোনো দেশি রিভলভার নয়, বিদেশি পিস্তল থেকে গুলি করা হয়েছিল বলে অনুমান করা হয়। মেয়েটির বয়স 18+, স্কার্ফ মাফলারের মতো করে জড়ানো ছিল। তার মানে মেয়েটিকে অতর্কিতে গুলি করা হচ্ছে। কিন্তু মেয়েটি কে, তার পরিচয় কি, তাকে খুনটা করা হলোই বা কেন, মানে মোটিভ কি, এইসব কিছু জানা গেছে? না স্যার, লাশের ডিটেলসটুকু দিতে পারি। মেয়েটির পরনে ছিল ব্ল্যাক জিন্স, রেড টপ, একটা স্কার্ফ পাওয়া গেছে, আর সঙ্গে 2000 টাকা। আর কিছুই ছিল না। তুমি এক কাজ করো শ্রীজা, মেয়েটির ছবি আমাদের সমস্ত থানাতে পাঠিয়ে দাও, আর আমাদের পুলিশ গ্রুপগুলোতেও পাঠাবে। আর ওই স্কার্ফের ছবি তুলে সমস্ত স্কুলগুলোতে কি ম্যাচ করাও তো, কোন স্কুলের স্কার্ফ, তাহলে সেটা জানা যাবে। তারপর দেখা যাক। ওকে স্যার। আর সিসিটিভি ফুটেজ চেক করে দেখো যে খুন করার পর দেহটা কারা ওখানে ফেলে দিয়ে গেল। আচ্ছা আসবো স্যার? আসুন। স্যার, গতকাল যে মহিলার লাশ উদ্ধার করা হয়েছিল তার জিন্সের পকেট থেকে এই কার্ডটি পাওয়া যায়। ওকে শ্রীজা, তোমাকে আর কষ্ট করে মেয়েটির অ্যাড্রেস খুঁজতে হবে।
এই দেখো। ক্রেডিট কার্ড স্যার? ইয়েস, ক্রেডিট কার্ড। ধরো, ইমিডিয়েট ব্যাংকে ফোন করো তো। এই এর নাম ধাম ঠিকানা সমস্ত কিছু খুঁজে বার করো। তারপর বডি আমরা পরিবারের হাতে তুলে দেবো। তারপর দেখছি কে বা কারা মেয়েটিকে ফোন করলো। মা, বাড়িতে পুলিশ এসেছে। কি ব্যাপার বলুন? দেখুন তো এই মেয়েটিকে চিনতে পারেন কিনা। মেয়েটি কি হয় আপনার? আমার মেয়ে মধুমিতা। কি হয়েছে ওর? ম্যাডাম, আপনার মেয়েটি কবে আর কখন বাড়ি থেকে বেরিয়েছিল? 2 দিন আগে আমার সাথে ঝগড়াঝাটি করে বেরিয়ে যায়। 2 দিন হয়ে গেল আপনার মেয়ে বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়ে গেছে, অথচ আপনারা কোথাও কোনো খোঁজ খবর করেন কেন? কি আর খোঁজ খবর করবো স্যার, মাত্র 19 বছর বয়স ওর। এর মধ্যেই একটা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। আমরা বারবার বারণ করেছিলাম, বুঝিয়েছিলাম যে এখন কাঁচা বয়স, এখন এসবের মধ্যে জড়াস না। তাড়াহুড়ো করে বিয়ে করব বলে বেরিয়ে গেল। তারপর যখন আসলো না, আমরা বুঝেছিলাম ওর বিয়ে হয়ে গেছে ছেলেটার সাথে। ভেবেছিলাম কোনো সম্পর্ক রাখবো না। আপনার মেয়ের বয়ফ্রেন্ডের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার জানা আছে আপনার? না, আমাদের বাড়িতে একদিন এসেছিল, আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আপনার মেয়ের লাশের পাশে কিন্তু কোনো মোবাইল ফোন পাওয়া যায়, একটা ক্রেডিট কার্ড পাওয়া গেছিল, আর সেই সূত্র ধরেই আমাদের এখানে আসা। আপনার হাজব্যান্ড কোথায় ম্যাডাম? তাকে তো দেখতে পাচ্ছি না। কি করেন উনি? ব্যবসার কাছে বাইরে গেছে। ও জানতে পারলে খুব ভেঙে পড়বে। আপনারা বরং ওই ছেলেটাকে গিয়ে ধরুন, ওই সব বলতে পারবে। বারবার বারণ করেছিলাম এই বয়সে এসবে জড়াস না। আচ্ছা, ওর কিডনি দুটো আছে নাকি? সেই দুটো বিক্রি করে দিয়েছে ওই ছেলেটা? না 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 না, কোনো অর্গান মিসিং হয়নি। আপনাদের মোবাইল নম্বরগুলো দিন। 9, 3। আচ্ছা, আপনাদের ওই মেয়েটি যে আপনাকে ডাকলো কে হয়? আমাদের বাড়ি কাজের মেয়ে মিনু, আমার মেয়ের মতো। মিনুকে ডাকুন, ওকে একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কেন? ও কেন থানায় যাবে? ও কি করেছে? ও তো আমাদের বাড়িতেই ছিল। মিনুকে আগে ডাকুন। না না ম্যাডাম, ভয়ের কিচ্ছু নেই, এটা আমাদের একটা তদন্তের পার্ট। আপনাদের সাথেও কথা বলা হবে, সমস্যা নেই। আচ্ছা, মিনু, মিনু। তোমার নাম কি? মিনু সামন্ত। কোথায় থাকো? পঞ্চতলা বস্তি। যার সঙ্গে তোমার ওই মধুমিতা দেবী প্রেম করতো, তার নাম? নাম অর্ণব। কোথায় থাকে বলতে পারবো না। দিদিমণি ওকে বিয়ে করবে বলে পরের দিন বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর ফেরেনি, আর ফেরেও না কোনোদিন। ফোন নাম্বার জানো ছেলেটির? যেদিন বাড়ি থেকে বেরিয়েছিল তার আগের দিন রাত্রে দিদি আমার ফোন থেকে অনুপদাকে ফোন করেছিল। তোমার ফোনটা আমাদের কাছে থাক, তুমি এখন যাও। দাঁড়া 1 মিনিট। হ্যালো হ্যালো, অর্ণবাবু বলছেন? হ্যাঁ বলছি, কে বলছেন? আমি বানতলা থানা থেকে সাব ইন্সপেক্টর শ্রীজা মুখার্জি বলছি। আপনাকে একটু থানায় আসতে হবে। থানায়? মধুমিতা শর্মার ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। মানে কিছু কি হয়েছে? এলেই জানতে পারবেন। আর সময় নষ্ট না করে আপনি একটু দ্রুত থানায় চলে আসুন। আচ্ছা ঠিক আছে। কতদিনের পরিচয় তোর আর মধুমিতার? 4 বছর। কিন্তু আপনার আগে বলুন মধুমিতার কি হয়েছে? মধুমিতা খুন হয়েছে। মধুমিতাকে কেউ বা কারা খুন করে একটা ঝোপের ধারে ফেলে রেখে গেছিল, 2 দিন আগেকার ঘটনা। মধুমিতা আর নেই? হায় ভগবান, কে মেরেছে ওকে? আমাদের তো সেই একই প্রশ্ন, কে মারলো মেয়েটাকে? আমি শুনলাম তুই ওদের বাড়িতে গিয়েছিলিস। আরে
কেন গিয়েছিলিস রে মধুমিতাদের বাড়িতে? প্রথম দিকে আমি ওর কোনো খোঁজ পাচ্ছিলাম না স্যার। ও কোথায় আছে সেটাও জানি না, শুনেও পাচ্ছিলাম না ওকে। তারপর সোজা খোঁজ করতে করতে ওর বাড়িতে যাই। ওখানে গিয়ে ওর মা বাবা আমাকে যাচ্ছে তাইভাবে অপমান করে আর বলে হয় বুলেট নয়তো 10 লাখ টাকার পরিবর্তে মধুর সঙ্গে সম্পর্ক নিশ্চিহ্ন করতে। মধুমিতার বাবার কাছে ওয়েপেন ছিল? হ্যাঁ স্যার, মনে হয় একটা 9mm পিস্তল ছিল, আর ওটা দিয়েই আমাকে ভয় দেখিয়েছিল। আর তারপর তুই টাকাটা নিয়ে ড্যাং ড্যাং করে চলে এলি, তাই তো? কি বলছেন স্যার? এদিকে মধুমিতাকে কথা দিয়েছিস বিয়ে করবি, মধুমিতা তোর কথার উপর বেস করে বাড়ি থেকে পালিয়ে তোর কাছে চলে এলো। তুই দেখলি তোর পকেটে 10 লক্ষ টাকা, কিন্তু গলার কাঁটা মধুমিতা, তাই তাকে মেরে ফেললি। কি বলছেন স্যার? আমাদের তো সেদিন বিয়ে হবার কথা ছিল। আমি তো আমার পরিবারের সবাইকে বলে, সবার সঙ্গে কথা বলে আমাদের বিয়ে সব জোগাড়জান্তি করে রেখেছিলাম। ওকে যদি কেউ খুন করে তাহলে ওর বাবা করতে পারে স্যার। তাছাড়া আমি তো খুঁজে পাচ্ছি না ওকে আর কে খুন করবে স্যার? ওর তো কোনো শত্রু ছিল না, পাস ছিল না দেখে আমি সোজা ওর বাড়ি চলে গেলাম। তোমার সাহস তো কম না? তুমি আবার এসেছো এই বাড়িতে? তোমাকে তো বারণ করেছি তুমি আসবে না। মধু কোথায়? মাধুকে আমরা ইউকে পাঠিয়ে দিয়েছি, ও ওখানে সেটেলড হবে, এখানে আর আসবে না। মিথ্যে কথা, আমি আপনাদের বিশ্বাস করি না। কালকে আমার মধুর সঙ্গে কথা হয়েছে, আর আজ আমাদের বিয়ে হবার কথা ছিল। একবেলার মধ্যে ভিসাও হয়ে গেল আর ও ইউকেতেও চলে গেল। আপনি বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন। ভিসা আগেই করতে দেওয়া ছিল, ভিসা এসে গেছে, তাই ওকে আমরা আজকে ফার্স্ট ফ্লাইটে পাঠিয়ে দিয়েছি। অনেক কথা বলে ফেলেছি তোমার সঙ্গে, এখন বেরিয়ে যাও এখান থেকে, যাও, গেট আউট। ধরে নিচ্ছি তুই সত্যি কথা বলছিস, কিন্তু আমাদের হাতে যতক্ষণ না কোনো প্রমাণ আসছে আমরা তো বলতে পারি না যে কে বা কারা কোনটা করেছে। কিন্তু যখন তুই জানলি যে মধুমিতাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছে, তুই সব জেনেও ধুম মেরে বসে থাকবি? না স্যার, আমি জানতাম যে ওকে লন্ডনে পাঠানো হয়নি। ওকে ওর বাবা মা ওর আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি ওয়েট করেছিলাম স্যার, পুরো ব্যাপারটাকে আমি সময়ের হাতে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এতটা যে অপেক্ষা করে ফেলেছিলাম স্যার বুঝতে পারিনি। সব শেষ হয়ে গেল স্যার। কুল ডাউন অর্ণব, এটা থানা, এখানে এইভাবে কান্নাকাটি করা যায় না। ঠিক আছে ঠিক আছে, ওঠ বাড়ি যা। আর শোন, যখনই ডাকবো তখনই থানায় এসে হাজিরা দিবি, ভুল যেন না হয়, মাথা থাকবে। স্যার, সন্দেহের তীর তো একেবারে সরাসরি মধুমিতার পরিবারের দিকেই যাচ্ছে। সৃজা, আই থিঙ্ক ইটস আ কেস অফ অনার কিলিং। তুমি এক কাজ করো তো, তুমি শর্মা হাউস থেকে ওই ঝোপ অবধি রাস্তায় যত সিসিটিভি পাবে সমস্ত ফুটেজ কালেক্ট করো। কে বা কারা ওকে খুন করে ওই ঝোপে ফেলে দিয়ে এসছে এটা জানা যাবে। শোনো, আমাদের এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়েছে, আর সময় নষ্ট করা যাবে না, আমাদের এবারে গুছিয়ে নামতে হবে। স্যার, ওদের ওই পরিচারিকা মিনুটা অনেক কিছু জানে, ও আমাদের কাছে অনেক কিছু লুকিয়েছে। আমার মনে হয় ওকে আরেকবার জেরা করা খুব দরকার। না, শুধু মিনু কেন, ওদের ওই পরিবারের কেউই আর সন্দেহের বাইরে না। পারিবারিক মান সম্মান প্রতিষ্ঠা এগুলো তো ঠিকই আছে, কিন্তু নিজের মেয়েকে কি কেউ খুন করতে পারে? আর তখনই আমাদের সন্দেহ হল মেবি ইটস এ অনার কিলিং কেস। আর তাই আমাদের সন্দেহ দূর করতে এবং মধুমিতা হত্যা রহস্যের পেছনে প্রকৃত সত্য জানতে আমরা পৌঁছে গেলাম মধুমিতার বাড়িতে। আমার মেয়ের খুনির কোনো খোঁজ পেলেন? না, এখনো পাইনি, তবে আশা করছি খুব শিগগিরই পেয়ে যাবো। আমার মেয়েকে যারা এরকম নৃশংসভাবে খুন করেছে তারা যেন ছাড়া না পায় ইন্সপেক্টর, দেখবেন। না, ছাড়া পাওয়ার কোনো প্রশ্নই নেই, ঠিক ধরা পড়বে। আমাদের হাত থেকে হয়তো পার পাওয়া সহজ নয়। ও ভালো কথা, আপনার বাড়ির যিনি পরিচারিকা, কি নাম যেন? হ্যাঁ, মিনু, ওকে একবার ডাকুন তো। মিনু তো কাজ করছে। মিনু, এসো মিনু, তোমার সঙ্গে আমরা একটু আলাদাভাবে কথা বলবো। ওর সাথে কথা বলে কি হবে? আমাদের সঙ্গে কথা বলেন। আমরা কখন কার সাথে কি কথা বলবো সেটা কি আপনি ঠিক করে দেবেন মিস্টার দিগন্ত শর্মা? না, মানে আমি সেটা বলতে চাইনি। চলো।
মিসেস শর্মা, আপনার সঙ্গে এত কথা হলো, আপনি তো একবারও বললেন না যে আপনার হাজবেন্ডের কাছে একটা লাইসেন্সড পিস্তল আছে। প্রশ্ন করেননি তাই বলিনি। ব্রিলিয়ান্ট অ্যান্সার। মিসেস শর্মা, আপনার মেয়ে মধুমিতার মাথার খুলি ফুটো করে যে গুলিটা বেরিয়ে গিয়েছিল সেটা কোনো রিভলভারের গুলি নয়, ওটা ছিল একটা পিস্তলের গুলি। দিগন্তবাবু, আপনার ওই লাইসেন্সড পিস্তলটা নিয়ে আসুন। যান যান যান, দেরি করবেন না, যান যান যান, তাড়াতাড়ি যান। যেদিন মধুমিতা দেবী বিয়ে করবে বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, সেদিন ঠিক কি হয়েছিল? আমি সেদিন কাজে আসবো না করেও কাজে আসি, অনেকবার বেল বাজাই, কিন্তু বুঝতে পারি বাড়িতে কেউ নেই। তারপর বাড়ি ফিরে যাই। তখন ঘড়িতে কটা বাজে? তখন মালিকের গাড়িটা ছিল? হ্যাঁ, দাঁড়ানো ছিল, কিন্তু যখন বিকেল 5টা নাগাদ আবার আসি তখন আর দাঁড়ানো ছিল না। ঠিক দেখেছো? হ্যাঁ, আমি ঠিক দেখেছি। এক, দুই, তিন, চার, পাঁচ, এখানে তো 5টা গুলি রয়েছে। আর একটা গুলি কোথায় মিসেস শর্মা? মিসিং গুলিটা সেদিন মধুমিতার মাথা ফুটো করে বেরিয়ে গেছিল স্যার, সেটার হিসাব উনি কি করে দেবেন? দাস, স্যার। এই পিস্তলটা আর এই গুলিগুলো সিজ করা হলো, যাও বাড়িতে রাখো। ওকে স্যার। আর শোনো, তোমরা একটা কাজ করো তো, তোমরা এই ঘরের মিডল পয়েন্ট থেকে 4টে দেওয়াল বরাবর মেঝে থেকে 4.5-5 ফুট, হ্যাঁ, দেখো তো কোনো গুলির স্পট খুঁজে পাও কিনা। ওকে স্যার। স্যার, খুন হওয়ার দিন সকালবেলা পরিচারিকা মিনু এই বাড়িতে 9টা নাগাদ আসে। বেল বাজালেও বাড়ি থেকে কোনো রিপ্লাই দেয় না, অর্থাৎ বাড়িতেই ছিল কিন্তু কেউ সাড়া দেয়নি। তখন ওই গাড়িটা কিন্তু বাইরে দাঁড়ানো ছিল, আর সন্ধ্যাবেলা যখন মিনু 5টা নাগাদ আসে তখন কিন্তু গাড়িটা দাঁড়ানো ছিল না। তাহলে মানেটা কি দাঁড়ালো? মিস্টার অ্যান্ড মিসেস শর্মা, এরই মধ্যে কোনো একটা সময় আপনারা দুজনে মিলে আপনাদের নিজের মেয়েকে গুলি করে নৃশংসভাবে হত্যা করেছেন, আর তারপরে আপনারা সন্ধে হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। যেই সন্ধ্যের অন্ধকারটা নামলো, সঙ্গে সঙ্গে আপনার মেয়ের লাশটাকে তুললেন গাড়িতে, তারপরে চলে গেলেন বেশ খানিকটা দূরে ওই ঝোপের কাছে, লাশটা ওখানে ফেলে দিলেন। চমৎকার। মিসেস শর্মা, কেঁদে কোনো লাভ নেই। আমরা এখানে এসেছি সত্যিটা জানার জন্য, আপনি শুধু সত্যিটা আমাদের খুলে বলুন, বাস। স্যার, বুলেটের স্পটটা পাওয়া গেছে, কিন্তু বুলেট নেই। ওয়ান্ডার। তাহলে মিস্টার দিগন্ত শর্মা, এরপরও কি আপনি বলবেন যে খুনটা আপনি করেননি? হ্যাঁ সৃজা, ওকে নিয়ে ভেতরে এসো। মিস্টার অ্যান্ড মিসেস শর্মা, আমি জানি যে এই পরিচিত ছেলেটিকে দেখে আপনারা ভীষণ অকওয়ার্ড ফিল করছেন, একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, বাট ইটস আওয়ার ডিউটি, কিছু করার নেই। অর্ণব, বলো তো, মধুমিতা যে রাতে খুন হয় তোমার সাথে কি কি কথা হয়েছিল? 24 ঘন্টার মধ্যেও আমাকে বিয়ে করতে চেয়েছিল, আর সেটাও আমাকে ফোন করে জানিয়েছিল। ও মিথ্যে কথা বলছে স্যার, মধুর কাছে কোনো ফোনই ছিল না। মিনুর কাছ থেকে ফোন নিয়েও আমাকে ফোন করেছিল। আপনি মিনুকে জিজ্ঞাসা করুন। মিনু? হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম। দেরি হয়ে গেলেই মধু আমাকে বলতো যে আমার বাবা আমাকে গুলি করে দেবে। স্যার, এই ফুটেজটা কন্ট্রোল রুম থেকে সেন্ড করেছে। দেখুন তো, এই ফুটেজটায় দুজন মানুষ আছে, চিনতে পারছেন কিনা? ধরুন ধরুন ধরুন, দেখুন।
মিস্টার আর মিসেস শর্মা, আপনাদের মুখোশটা খুলে গিয়েছে। বোথ ইউ আর এক্সপোজড। ধরা পড়ে গিয়েছেন আপনারা। এবারে বলুন তো, আপনাদের মধ্যে গুলিটাকে চালিয়েছিল কোনটা, কে করেছিল? বলুন বলুন বলুন। হ্যাঁ, আমি খুন করেছি মধুকে। আমি ওকে ওর বেয়াদবির শাস্তি দিয়েছি। অর্ণব আমার জন্য ওয়েট করছে, চলি। আমরা বেশ খানিকটা যাওয়ার পর ও গাড়ি থামায়। ওকে ধরাধরি করে একটা জায়গায় নামাই। সেখানে একটা জঙ্গল ছিল, কেউ ছিল না দেখে ওকে জঙ্গলে ফেলে দিই। Mr. and Mrs. Sharma, both of you are under arrest. Hey, নিয়ে চলো। এই একবিংশ শতাব্দীতে এসেও আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে জাতপাতের এত রমরমা, এত রকম ফের, আর এরই ফলে মায়ের হাতে বলি হয়ে গেল মেয়ে মধুমিতা। পুলিশ মধুমিতার মা বাবার বিরুদ্ধে আইপিসি 302 হত্যা, 201 তথ্য প্রমাণ লোপাট এবং 182 পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা, এই সমস্ত ধারা দিয়ে মামলা রুজু করল। দেখলেন তো কিভাবে পারিবারিক মান সম্মান মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে, পরিবারের জাতপাতের মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে পুরো শর্মা ফ্যামিলিটাই অন্ধকারের তলায় তলিয়ে গেল। আর কবে শিক্ষা নেব আমরা? সাবধান হন, সতর্ক হন, কারণ আপনারও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কোনো এক অপরাধী। সাবধান হও বাংলা।